আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, করোনা টিকার 22,000 কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। করোনা ভাইরাসের সময় টিকা কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের পরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে বাংলাদেশ গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আর সোমবার 17 মার্চ তেজগাঁও নিজ কার্যালয়ে 127 জন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যা বলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সোমবার 17 মার্চ এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবট এসব কথা বলেছেন। এবারে জানাবো, নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেন আইন উপদেষ্টা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। সোমবার 17 মার্চ রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। এদিকে জুলাই অভ্যুত্থানে হামলা, অভিযুক্ত ঢাবির 128 জন শিক্ষার্থী বহিষ্কার। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 17 মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান। এবং সর্বশেষ জানাবো, বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সোমবার 17 মার্চ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সব তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। করোনা টিকার 22,000 কোটি টাকা আত্মসাৎ, সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। করোনা ভাইরাসের টিকা কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক মহাপরিচালক বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। বাকি 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে সালমান এফ রহমান এবং তার সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক জানায়, করোনা ভাইরাসের টিকাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশের চিকিৎসা গবেষণা পরিষদ বিএসআরসির চেয়ারম্যান মোদাচ্ছের আলী এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়ে আটকে যায় দেশের আবিষ্কৃত টিকা বঙ্গভ্যাক্স। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা।
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ১৭ মার্চ তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তো বেশি সময় নেই। আমরা ইতিমধ্যেই ৭ মাস পার করে ফেলেছি। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই এরই মধ্যে আমাদের যে সামর্থ্য রয়েছে, যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে। কারো জন্য অপেক্ষা করলে আমাদের কোনো লাভ হবে না। সংস্কার কাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে। পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনের সময় অনেক চাপ আসবে, সে সময় পুলিশ বাহিনীকে শক্ত থাকতে হবে। যে সরকার আসবে তা যেন আইনের মাধ্যমে হয় সেটি নিশ্চিত করতে হবে। সবাই অন্যদের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম এতে বক্তব্য রাখেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যা বললেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান। বাংলাদেশের পরিস্থিতির উপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সোমবার ১৭ মার্চ দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ট এসব কথা বলেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তথাকথিত নির্যাতন নিয়েও তিনি কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিষয়টি সত্য কি মিথ্যা এখনও শিওর হওয়া যায়নি। গ্যাবার্ট বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামিক সন্ত্রাসবাদ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সেদিকেই মনোযোগী। এনডিটিভির ওয়ার্ল্ডকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ট আরও বলেছেন, অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্যদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন গভীরভাবে উদ্বেগ জানিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা আলোচনা শুরু করেছে। এরই মধ্যে আমরা বিষয়টি সতর্ক অবস্থানে রয়েছি। গ্যাবার্ট আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম সন্ত্রাসবাদ উত্থানের পেছনে যে মতাদর্শ কাজ করছে তা চিহ্নিত করতে কাজ করছেন এবং এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রতিহত করতে তিনি বদ্ধপরিকর। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাবার্ট তার সাক্ষাৎকারে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা এবং নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি গত ২ মাস ধরে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এআই এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের বিষয়ে সতর্ক রয়েছেন বলে জানান। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত বলেন আইন উপদেষ্টা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। সোমবার ১৭ মার্চ রাজধানীর বেইলি রোডে এসব কথা বলেছেন তিনি। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এই আইনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফে সব কথা জানান আইন উপদেষ্টা। সংশোধিত আইনে ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে বলেও জানান তিনি। এ আইনে বিচার ও তদন্তের সময় কমিয়ে নেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলায় আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনালের বিধান রাখা হয়েছে। এ বিষয়ে সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে ধর্ষণ একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতীত যে ধর্ষণ সেটার বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। যে কোনো ধর্ষণ হলে আমরা এই আইনের আওতায় আনছি। ডিএনএ রিপোর্টের জন্য অনেক মামলা বছরের পর বছর পড়ে থাকে। তিনি আরও বলেন, আমরা এই আইনের বিধান করেছি ডিএনএ রিপোর্ট ছাড়াই। আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক স্বার্থের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত বিচার করতে পারবে। ধর্ষণের উদ্দেশ্যে যদি গুরুতর আহত করা হয়, সেটারও গুরুতর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।